স্লাইড দেখা যায়, তোমাদের শোনা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। কালকে গতকাল অন্য কোনো ক্লাস ছিল অন্য কোনো স্যার ম্যাডামদের সাথে? জি স্যার, আমাদের শরীফ স্যারের ক্লাস ছিল। শরীফ স্যার কিছু বলেছে এক্সাম ব্যাপারে? এক্সামের ব্যাপারে? জি স্যার বলছিল মনে হয়, আমি শেষের দিকে ছিলাম না। বলছিল রবিবার নাগাদ নাকি রুটিন দিবে, আর সামনে মাসের 2, 3, 4 তারিখের ভিতরে নাকি পরীক্ষা শুরু হবে। সেরকমই একটা প্রিপারেশন আমরা নিয়েছি। অ্যাকচুয়ালি একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল 22 তারিখ, সেইখান থেকে কিছুটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মোস্টলি ডিপার্টমেন্ট ডিসাইড করবে অ্যাবাউট মিড টার্ম। সো আমরা একটা ইমিডিয়েটলি মিটিং করে আমরা ডিসিশন নিয়েছি যে ইমিডিয়েটলি আমরা মিড টার্ম নিয়ে নিব। কি ফর্মে নেব এটা রেসপেক্টিভ টু কোর্স টিচার। আমরা ডিসিশন নিয়েছি, কয়েকটা অপশন দেওয়া আছে কোর্স টিচারদেরকে, যে যেটা প্রশ্ন করে সে সেভাবে নেবে। সো তোমরা প্রিপারেশন নাও। আমাদের আর কিছু ডিসকাশন আছে, সেই ডিসকাশনের পরে আমরা রুটিন চলে যাবো আর কি। ঠিক আছে? সো যেহেতু পরীক্ষা শুরু হবে, আমি জানি না এক একজন কি এক এক ভাবে নিবে নাকি সবাই যে কোনো একভাবে নিবে। এইটা অ্যাকচুয়ালি আমি ডিসক্লোজ করছি না। এটা কোর্স টিচারের উপর আমরা মানে দুইটা অপশনসে রিস্ক করেছিলাম। ঠিক আছে? এবং এই দুইটা অপশনের কেউ দুইটাই ফলো করতে পারে, কেউ যে কোনো একটা ফলো করতে পারে। এটা কোর্স টিচারের উপর। ঠিক আছে? সো দেখা যাক কে কিভাবে আসে। এবং মানে আমি আগেই বলি না, যে যেভাবে নেবে ওই রেসপেক্টিভ কোর্স টিচার ওইভাবেই অ্যানাউন্স করবে। ঠিক আছে? তবে পরীক্ষা মানে নিয়ে ফেলবো আমরা, সেভাবে প্রিপারেশন নাও। এবং পরীক্ষা হবে মনে হয়, অবশ্যই তোমরা তো জানো, আগে সেমিস্টার আগে শেষ করতে হবে। এই সেমিস্টারে অলমোস্ট আমি গিয়েছিলাম তোমাদেরকে, তাই না? ওটা কি P1, তাই তো? স্যার স্যার বাকি ডিপার্টমেন্ট গুলো তো স্যার অ্যাসাইনমেন্ট হিসেবে মিড টার্ম নিয়ে নিচ্ছে স্যার। আমাদেরটা আমরা ফলো করব। ঠিক আছে? কিভাবে হবে তোমরা জানবা। অ্যাসাইনমেন্ট দিলে তোমাদের সুবিধা হয়? জি স্যার। আমি তো জানি এখন সবার মুখে হাসি ফুটছে, তাই তো? কিন্তু অ্যাসাইনমেন্ট তোমরা মানে ফ্রাঙ্কলি অনেস্টলি স্পিকিং, অ্যাসাইনমেন্ট কে অথবা কয়জন মানে অ্যাসাইনমেন্ট করে তোমাদের উপকার হয়েছে আমাকে বুঝো। স্যার না স্যার, একদমই ইফেক্টিভ না অ্যাসাইনমেন্ট। স্যার অ্যাসাইনমেন্ট ইফেক্টিভ না, কিন্তু এক্সামটা কতটা মানে সবাই দিতে পারবে, অংশগ্রহণ করতে পারবে, এটাও তো একটা ব্যাপার। I ensure you, আইডি নাম্বার 37, যে সবাই যেন এক্সামে পার্টিসিপেট করতে পারে এবং সবাইকে আমরা যেন 100% আমাদের যতটুকু করা উচিত ইভালুয়েশন সবাইকে। আরেকটা ছোট্ট কথা আছে স্যার, আমরা বেশিরভাগই মানে ম্যাক্সিমামই গোপালগঞ্জের বাইরে আছি। তো আমাদের যদি শীটটা কালেক্ট করতে হয়, প্রত্যেকের মেইন কপি বের করতে হবে। গোপালগঞ্জ থেকে তো আর আমার মেইন কপি কালেক্ট করা পসিবল হচ্ছে না, আর ফোন দিয়েও স্টাডি করা পসিবল হচ্ছে না। এখানেও একটা বিরাট অ্যামাউন্ট প্রত্যেকের জন্য পড়ে যাইতেছে। এখন তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র রেসপেক্টিভ কোর্স টিচারই তোমাকে হেল্প করতে পারবে, কারণ এটা যেহেতু 1 বছর আগের কথা, যখন করোনা শুরু হয়নি তখন এই সেমিস্টার শুরু হয়েছিল, বাট উইদিন 1 or 2 months মেবি করোনা হ্যাজ স্টার্টেড, ইউনিভার্সিটি হ্যাজ ক্লোজড। এবং হয়তো লিমিটেড কিছু লেকচার, 1/3 আমি ধরে নেব, কারণ মার্চে ইউনিভার্সিটি ক্লোজ হয়েছে, তোমাদের জানুয়ারি লেগে গেছিল মানে পরীক্ষা শেষ করে প্রসেসিং শেষ করতে, তাই না? ফেব্রুয়ারি থেকে লিটারালি যদি শুরু করো ক্লাস, তাহলে কয়টা ক্লাস করছো ফেব্রুয়ারিতে এবং মার্চের 17 তারিখ পর্যন্ত, এবং সেটা একটা কোর্সের মানে কত পার্সেন্ট? সো আই ডোন্ট বিলিভ যে ইন্টায়ারলি তোমাদের হোল কোর্সের যে কোর্স ম্যাটেরিয়াল সেগুলো গোপালগঞ্জে পড়ে আছে। করোনা শুরু পরে যখন অনলাইনে ক্লাস শুরু হয়েছে তখন সবগুলাই সফট কপি তোমাদের কাছে যাওয়ার কথা। আর যারা তোমরা ছিলা
আমার মনে হয় মেজরিটি না হলে 1/3 যারা সিরিয়াস ছিল যখন যেটা দিয়েছে তখন সেটা নিয়েছে। সো ওই 1/3 পোর্শন অফ কোর্সের জন্য যদি একান্ত কালেক্ট না করতে পারো তাহলে অবশ্যই রেসপেক্টিভ কোর্স টিচার তোমাদেরকে হেল্প করবে। বাট আমি বিশ্বাস করি যে তোমাদের মধ্যে কেউ না কেউ 1/3 স্টুডেন্টস তারা ইয়েগুলা নিয়েছিল। তো ওইটাকে খুব বেশি বড় লিমিটেশনস মনে করতেছি না। আর ওটা থেকে যদি তোমরা বেশি বড় লিমিটেশনস মনে করো যে গোপালগঞ্জে পড়ে আসছে, পড়াশোনা করতে পারবো না, কেমনে পড়াশোনা করবো, তাহলে পরীক্ষা অফ করে দিই। কি বল? সেটা ডিজারেবল? পরীক্ষা অফ করেন না। হ্যাঁ না স্যার, না স্যার, পরীক্ষা তো দেওয়াই লাগবে, না হলে তো দেওয়াই আমরাই পিছাই যাবো। আচ্ছা সৌমি, তাহলে তুমি যে সেটা লিমিটেশনস আমাদের। নিয়ে আসছো এটা ম্যানেজেবল এনি হাউ, তাই না? সে আমাদের সাথে নাই। এনিওয়ে স্যার আরেকটা প্রবলেম আছে। এটা আছে আইডি নাম্বার 41 if I am Yes, not sir. wrong. হ্যাঁ বলো। স্যার আমাদের অনেক সময় রুমে তো নেট পাই না, আমরা তো বাইরে গিয়ে ক্লাস করি, সেখানে বাইরে গিয়ে আমরা রিটেন কিভাবে লিখবো, কিভাবে এক্সামটা দিব? রিটেন পরীক্ষা হবে কে তোমাকে উইকেন্ড অথবা রিটেন হবে না সেটাও কেউ বলে নাই, ঠিক আছে? আমি বলছি যে মানে ডিসিশন নেওয়ার দায়িত্ব আমার ছিল, ঠিক আছে? সবাইকে নিয়ে আমি ডিসিশন নিয়েছিলাম এবং আমি এমন ভাবে থিঙ্কিং করেছিলাম যাতে কেউ কারো পার্টিসিপেশন হ্যাম্পার না হয়, যার মানে নেট আনস্টেবল সেও যেন ইফেক্টিভলি পরীক্ষা দিতে পারে, ঠিক আছে? সেই একটা প্রসেস আমরা ফলো করার ট্রাই করেছি। লেটস সি হাউ ইট গোস, ঠিক আছে? আমি বললাম যে তোমাদের যাদের আনস্টেবল নেট আছে সেও যেন পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে সেই ব্যবস্থা করা হবে। জি স্যার। আমরা কি রবিবারে জানতে পারবো তাহলে? এইটা মানে আমরা রুটিনটা দেব হয়তো রবিবার। আমি জানি না, আমার লাস্ট টাইমে আমার সময় কম ছিল, আমি এই ডিসিশন নেওয়ার পর তাদেরকে আর সময় দিতে পারিনি। এবং রুটিন পরীক্ষা কমিটি এগুলা ব্যাপারে বলেছে নেক্সট টাইম ইয়ে করা, আরেকদিন আলোচনা করা। সেটা আজকে পর্যন্ত কোনো নক আসেনি, হয়তো আজকে রাতে অথবা কালকে আলোচনা করব। রবিবার হয়তো তোমরা জানতে পারবা রুটিন সম্পর্কে, এবং রুটিন সম্পর্কে জানতে স্যার পারলে রুটিন দেওয়ার আগে মিড সিলেবাস দিয়ে দিলে ভালো হতো। এটা এক্সাম হলে তার আগে এটা আমার দায়িত্ব প্রিপারেশন না। এটা তোমরা জানোই যে 3-1 আমি ছিলাম না দেশে, এবং ইনফ্যাক্ট আমার কোনো কোর্সও নাই। সো এইসব ব্যাপারে আসলে রেসপেক্টিভ কোর্স টিচারদের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এবং আমি আশা করি যে তোমরা যোগাযোগ না করলেও কোর্স টিচাররা হচ্ছে তোমাদেরকে যেদিন রুটিন দেবে সেদিনই বলবে যে মানে কে কিভাবে পরীক্ষা নিচ্ছে, এবং সেদিনই হয়তো সিলেবাস তারা দিয়ে দেবে। এই অবস্থা। স্যার আলোচনার মাধ্যমে যে দুইটা অপশন সিলেক্ট করছেন পরীক্ষা নেওয়ার জন্য, সেই দুইটা কি জানতে পারি? এখন জানতে পারো না, আমি আসলে ডিসকাস করতে চাচ্ছি না। আমি তো বললাম যে আমি শুধু ডিসিশন মেকিং এ হেল্প করেছি, বাট এটা রেসপেক্টিভ কোর্স টিচার অ্যানাউন্স করবে। ওকে স্যার। তবে আমি এনশিওর করতেছি যে অ্যাসাইনমেন্টের পক্ষে আমি না, আমার যদি সম্ভব হয় কখনো আমি এই 10 মার্কসের অ্যাসাইনমেন্টের বিপক্ষে কথা বলবো। কারণ অ্যাসাইনমেন্ট মানে ছাত্ররা ভালোভাবে করে না, 1-2 জনের কষ্ট হয়, বাকিরা ফ্রি পার হয়ে যায়, ঠিক আছে? এবং 1-2 জন যে কষ্ট করে তারাও যে মানে খুব বুঝে প্রসিড করে তাও না। সো অ্যাসাইনমেন্টটা খুব বেশি উপকারে আসে না অ্যাকচুয়ালি। যেটা হয় যে একটা নতুন একটা সাবজেক্ট ম্যাটার, একটা টাইটেলের সাথে তোমাদের পরিচয় হয়, এতটুকুই। আর মানে বিকজ অফ দ্য লিমিটেশনস অফ টাইম আমরা ওইভাবে অ্যাসেসও করতে পারি না। অনেক ক্ষেত্রে প্রেজেন্টেশনও তোমাদের নিতে পারি না। প্রেজেন্টেশন নিলে হয়তো যাই লিখছো ডিসকাশন অথবা কোশ্চেন আনসারিং এর মাধ্যমে একটু উপকার হতো, সেটাও পারি না। সো অ্যাসাইনমেন্ট আসলে মানে ইফেক্টিভ মিন না তোমাদের কি ইভালুয়েশন করার। টেকনিক্যাল সাবজেক্ট, ইউ আর নট স্টাডিং পলিটিক্যাল সায়েন্স অর হিস্ট্রি যে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম, তোমরা পড়লেও মুখস্থ করবা বিভিন্ন জায়গা থেকে, অ্যাসাইনমেন্ট দিলেও তোমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে দিবা। এটা তো হিস্ট্রি, এটা তো মানে অন্য কিছু না, অ্যাকচুয়ালি ইনফরমেশনের ব্যাপার, রাইট? বাট তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, তোমাদের ক্ষেত্রে ভেরি মাচ টেকনিক্যাল। এবং তোমরা যদি না পড়ো এখন, যদি ফ্রি অথবা ফাঁকিবাজি করে এই সেমিস্টার অথবা 3-1 3-2 পার হয়ে যাও, এটা নিজে পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে। শেষ পর্যন্ত গিয়ে যখন ফিল্ডে যাবা এই সেম জিনিসগুলোই ফেস করবা, তখন স্যারদেরকে গালি দিবা আর করোনাকে গালি দিবা। আমাদের কপাল খারাপ, করোনা আসছিল, আমরা পড়তে পারিনি, তাই না? সো চেষ্টা করা হচ্ছে যা কোর্স পড়ানো হয়েছে
ওইটাই যেন তোমরা একটু ওই কোর্স ম্যাটেরিয়ালস এর মধ্য দিয়ে যেতে পারো, যাতে তোমাদের কিছুটা মনে থাকে। এইরকম কিছু ইফেক্টিভ মিন নেওয়া হয়েছে, দেখা যাক। তোমরা মোট কথা তোমরা না পড়ে আসলে মানে খুব ভালো করতে পারবে না, সেই চিন্তা ভাবনা থেকেই স্টেপ গুলো নেওয়া হয়েছে। এবং আমি চাই তোমরা একটু পড়ো, আমরা চাই অ্যাকচুয়ালি, আমি না। তো কি সবার মন খারাপ তাই না? অ্যাসাইনমেন্ট দিলাম না, তাই তো? উষা, মন খারাপ? মোটামুটি মন খারাপ। যাই হোক, যা করা হচ্ছে তোমাদের ভালোর জন্য করা হচ্ছে। হ্যাঁ, আমি আশা করি তোমরা ভালো করবা সবকিছু। এবং কোনো কিছু তোমাদের উপর চাপায় দেওয়া হবে না। হ্যাঁ, বিচারের পক্ষ থেকে আসছিল যে একটা সাজেশন যে অ্যাটেন্ডেন্সের মার্কস উঠায় দেওয়া হোক, উঠায় দিয়ে ওটা মানে পরীক্ষা যে কোনো মিনি পরীক্ষা নিয়ে ওই মার্কসটা পরীক্ষাতে ইনকর্পোরেট করা হোক। ফর এক্সাম্পল যে 20 মার্কসের রিটার্ন আগে হতো, অ্যাসাইনমেন্ট ছিল 10, অ্যাটেন্ডেন্স ছিল 10, 40, রাইট? সো অ্যাটেন্ডেন্স বাদ, এখন 30 মার্কসের মানে এক্সাম নেন, ঠিক আছে? তো এটাতে আমি একটু মানে অপোজ করেছিলাম, কারণ হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ খুবই ভালো, 3 লেভেলের অ্যাভারেজ মোর দেন 70 or 75, সো এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট আই সি সাম অফ দ্য স্টুডেন্ট কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট। তাদের অ্যাটেন্ডেন্স মনে হয় যে মানে বিলো 50, বিলো 40, এবং কিছু স্টুডেন্ট আছে যে 100% অ্যাটেন্ডেন্স আছে, রাইট? সো এই যে 100% অ্যাটেন্ডেন্স আছে, এই ছাত্রটা কোনো কারণে পরীক্ষা যদি একটু খারাপ করে, তাহলে তার অ্যাটেন্ডেন্সের যেটা মার্কস সে অলরেডি মানে অ্যাচিভ করেছে 10 মার্কস, সেটা গিয়ে সে 10 মার্কস পাবে না। অন দ্য আদার হ্যান্ড, আমরা যে এই যে ছাত্রটার কথা বলছি, সামহাও একটা ছাত্র ক্লাস করে নাই, সে ভালো করলো, রাইট, পরীক্ষায়, সে আবার মানে ফুল মার্কসটা পেয়ে যাচ্ছে। সো এটা একটা মিস জাজমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই আসলে অ্যাটেন্ডেন্সের মার্কসটা রাখা হচ্ছে। যারা ক্লাস করে নাই তাদের নিয়তি, যারা ক্লাস করেছে 10 মার্কস পাবে, ঠিক আছে? তো এইটা একটা এক্সাম্পল দিলাম। এরপরে আরো অ্যাসাইনমেন্ট আছে, তোমাদের এক্সাম পোর্শন আছে। তো আশা করি মানে যে মিন স্যাররা ম্যাডামরা অ্যাকসেপ্ট করবে সেটাই তোমাদের জন্য খুব কঠিন হবে না, রাইট? স্যার আসলে ডিসিশন গুলা যদি আমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হয় আমাদের জন্য খুব অবশ্যই ভালো খুব হবে তাড়াতাড়ি preparation জানানো, নিতে। খুবই তাড়াতাড়ি জানানো। তোমরা পড়াশোনা শুরু করো আর কি। তবে আমি এতটুকু বলছি যে যে মিনি ম্যাডামরা স্যাররা নিক, পড়াশোনা না করে আসলে ভালো করা খুব কঠিন হবে। যার জন্য পড়াশোনা করো, সেটা হোক রিটার্ন, হোক এমসিকিউ, হোক ফিল ইন দ্য গ্যাপ, শর্ট টাইপ কোয়েশ্চেন্স। হ্যাঁ, গোপালগঞ্জে কারা আছো? কতজন আছে এখন? About 10 from each level. স্যার 10 জন হবে। হ্যাঁ, এবং এই 10 জন কি 10টা মেসে থাকো না আলাদা আলাদা জায়গায় থাকো 10 জন? স্যার আমি আর তানবীর এক জায়গায় থাকি। এই তোমাদের জন্যই আসলে আমাদের ডিসিশন মেকিংটা খুব ডিফিকাল্ট হচ্ছিল, কারণ তোমাদেরকে ট্রাস্ট করা খুব মুশকিল। যারা বাসায় আছে তাদেরকে নিয়ে কোশ্চেন ছিল না, হ্যাঁ, কিন্তু যারা গোপালগঞ্জে আছে মানে হু নোজ যে 10 জনই এক জায়গায় বসবে না। স্যার এরকম তো করতে পারে, তাহলে স্যার কি হবে? মানে ওরা তো ঠিকই ভালো পরীক্ষা দিবে, আমরা তো পাস করে বসে যাই। গুড। তার আইডি নাম্বার 36, তোমার কনসার্নটা অবশ্যই আমরা খুব ডিপলি থিংকিং করে তারা যেন এই সুযোগটা না পায় সেই ব্যবস্থা করা হয়েছে। স্যার মার যায় কি স্যার, বন্ধু বান্ধব ভালো পরীক্ষা দেয়, এটা কি চাই না নাকি স্যার? সবাই বেস্ট অন দেয়ার প্রিপারেশন, সবাই ভালো পরীক্ষা দেবে এবং মেয়েরই আশা করি, ঠিক আছে? সো যে তোরা কি চাস না নাকি আমরা যাতে বাস না খাই? ইলিগাল কোনো মিন যাতে অ্যাডপ্ট করার কারোই কোনো সুযোগ না থাকে, সেই ধরনের ডিসিশন নেওয়া হয়েছে। এবং তোমরা অবশ্যই মাথায় রাখবা, ইউ আর ডিফারেন্ট, হ্যাঁ, কম্পেয়ার টু এনি আদার ডিপার্টমেন্টস। সো তোমরা একটু ডিফারেন্টলি চলবা, সেটা তোমাদের কি বলি কথাবার্তা, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের টাইপ অফ ডিগ্রি, তোমাদের টাইটেল, হ্যাঁ, ইনক্লুডিং
the type of exam you're going to face, right? So একটু ভাব বাড়াই দিলাম তোমাদেরকে। এনিওয়ে, তোমরা সব জানবা, পড়াশোনা শুরু করো, রাইট? আমরা গতদিন ওয়ে প্রোটিন পড়ছিলাম, আর এক্সাম শুরু হলে ক্লাস করতে পারবা কিনা আমি জানি না, একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমরা দেখো যে 1-2টা ক্লাস এক্সাম শুরুর আগেই করা যায় কিনা এক্সট্রা, আমার সাথে অ্যাটলিস্ট। তাহলে কেমিস্ট্রি পার্টটা শেষ করে দিতে যাচ্ছি, ডেইরি কেমিস্ট্রি। ডেইরি কেমিস্ট্রি হয়তো আজকের পরে আর 4টা ক্লাস হলে, আমি 4টা অথবা 5টা ক্লাস হলে কেমিস্ট্রি পার্ট শেষ করব, তাহলে 50% ডেইরি মানে কভার। ঠিক আছে স্যার, এক্সাম যদি একদিন করে গ্যাপ করে দেওয়া হয় তাহলে ক্লাস কন্টিনিউ করা যেতে পারে? হ্যাঁ, ক্লাস কন্টিনিউ করা যেতে পারে, এবং রুটিনটা আসলে ওইভাবেই করবো। রুটিন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে আমরা চেষ্টা করব যে তোমাদেরও যেন কষ্ট না হয় এক্সাম দিতে, এবং সাথে সাথে অ্যাটলিস্ট 50% হলেও আমরা যেন ক্লাস কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, এই ধরনের একটা ইয়া আছে, কারণ আমরা যদি ল্যাব যদি একদিনে নেওয়া যায় তো তাহলে মনে হয়। আচ্ছা রে ভাই, আমরা সব চিন্তা করতেছি, তোমরা যত চিন্তা করতেছো তোমাদের সুবিধার জন্য, আমরা সব চিন্তাই করেছি আগে। ঠিক আছে, তুমি হয়তো কোনো কোর্স খুঁজে পাবা যে ল্যাব আর থিওরি একদিনই হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, যেটা বলতেছিলাম যে আমরা সবটাই কন্টিনিউ করার ট্রাই করব, এবং আমাদের সাজেশন প্লাস হচ্ছে আমরা আগেই থিঙ্কিং করে নিছি যেন ছাত্রদের কোনো রকমের কষ্ট না হয়। হ্যাঁ, একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে, সো সবকিছুই থিঙ্কিং করে আমরা কিছুটা ডিসিশন নেওয়ার ট্রাই করেছি, এবং এটা তোমাদের জন্য কন্ডিউসিভ হবে আমি আশা করি। লেক্স অ্যালবাম, হ্যাঁ শিওর। কে স্যার, আমাদের থিয়েটারের কোর্সগুলো কতদিনের মধ্যে শেষ হবে? একাডেমিক ভাবে কোনো ডেট দেওয়া হয়েছে? কোন থিওরি? মানে 3-2 এই সবগুলো কোর্স? হ্যাঁ স্যার, মানে সবগুলো কোর্সের জন্য কোনো স্পেসিফিক ডেট নাই, তবে আমি অ্যাটলিস্ট বলতে পারি আমার কোর্সে আমি যথেষ্ট অ্যাডভান্স করেছি। তোমাদের অ্যানিমাল নিউট্রিশন এন্ড ফিডিং এ আমি যদি আর 5টা-6টা ক্লাস পাই, আমি হয়তো শেষ করে দিতে পারবো খুব মানে টাইটলি, এবং আর 4টা-5টা ক্লাস পেলে কেমিস্ট্রি পার্ট শেষ, এবং মাইক্রোবায়োলজি ওরকম 7-8টা ক্লাস হলেই শেষ হবে আমার। সো অন অ্যান অ্যাভারেজ আমার যদি 12টা ক্লাস আমি পাই অথবা 10টা, আমি মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি শেষ করব, আর 5-6টা ক্লাস পেলে আমি হচ্ছে শেষ করব অ্যানিমাল নিউট্রিশন এন্ড ফিডিং। তো এই হচ্ছে থিওরির অবস্থা আমাদের, এবং আমি আশা করি বাকিরাও যদি এভাবে ক্লাস নিয়ে থাকে তারাও হয়তো অ্যাডভান্স করেছে তাদের কন্টেন্টে। সো মিড টার্ম পরীক্ষার পর তোমাদের থিওরিটা একটু দেরি হতে পারে, কারণ বাই রোটেশনে থিওরি আসবে, সরি থিওরি বলতে ফাইনাল। সো আমি আশা করি পার্সোনালি যে থিওরি সরি ফাইনাল পরীক্ষার আগে 3-2 কোর্স যেন আমরা শেষ করতে পারি আর কি। মানে স্যার এই ইয়ারে তো 4-1 এর কোনো কোর্স শুরু করা যাবে কি, বা হবে এরকম কিছু? এটা ডিপেন্ড করবে করোনা পরিস্থিতি, ইউনিভার্সিটি খোলে কিনা ওইটার উপর। আর এরকমই যদি থাকে, হ্যাঁ, যে অনলাইনে আমাদের প্রসিড করতে হচ্ছে, তাহলে আমি আশা করি যে 4-1 আমরা শুরু করতে পারবো আর কি, পরীক্ষা নিতে পারি আর না পারি, আমি আশা করি পার্সোনালি। কারণ আমাদের হয়তো আর 2 মাসের মধ্যেই যদি ক্লাস নিতে পারি ইফেক্টিভলি, 2 মাসের মধ্যেই আমরা 3-2 শেষ করতে পারবো থিওরি গুলো অ্যাটলিস্ট। এরপরেই মানে 4-1 আনঅফিশিয়ালি শুরু করা যেতে পারে। রাইট, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমরা আইজিজি পর্যন্ত ছিলাম, রাইট? এটাও পড়েছি, রোল অফ মিল্ক ফ্যাট গ্লোবুলার মেমব্রেন প্রোটিন, রাইট? আর কিছু ছিল ওয়ে প্রোটিনের মধ্যে যেগুলো খুবই মাইনর পোরশনে থাকে, প্রোটিওজ এন্ড পেপটোনস। এটা অ্যাকচুয়ালি বিটা কেজিন হাইড্রোলাইসিসের মাধ্যমে আসে। এটাকে ওয়ে প্রোটিনের পার্ট অবশ্যই, বিকজ অফ ইলুট ইন দা ওয়ে। ইলুট বুঝো? ও, একটা অ্যাসাইনমেন্ট ছিল না তোমাদের? অ্যাসাইনমেন্ট জি স্যার। পড়ছো? দেখছো? হেলিকোব্যাক্টার পাইলরি। আগে ওয়েট, পড়ছো কিনা সেটা বলো, কেউ আনসার করতে যাবে না। ইয়েস স্যার। জি স্যার। আমি র্যান্ডমলি কোশ্চেন করতেছি, রাইট?
আইডি নাম্বার 9 আছে? 9 নাই নাকি 10? আইডি নাম্বার 5? আইডি নাম্বার 19? স্যার 10 আছে স্যার, স্যার ফোনের সমস্যা, আচ্ছা 10 বলো, কি গুগল করতে পারছো? হেডফোনের সমস্যা স্যার। বুঝলাম, গুগল করতে পারছো অ্যাসাইনমেন্ট? জি স্যার। বলো, হেলিকোব্যাক্টার মাথার ব্রেনের কোন পার্টে থাকে? স্যার এটা তো স্যার বললাম না স্যার কোন সাইডে থাকে। আচ্ছা আরেকজন, আমরা 13 এর কাছে যাই। 13, আইডি 13, আইডি 13 নাই, রাইট? স্যার 30 না 13 বলছি, 13 13 নাই। 15 আছে আমাদের সাথে? 15 নাই। 23, আইডি নাম্বার 23, এইটা কে? আমাদের হুজুর নাকি? হুজুরের আইডি কত? 19? জি স্যার, হুজুরের 19। আর তাহলে 23 কি সিআর? জি স্যার। আচ্ছা সিআর বলো, এটা ব্রেনের কোন কোন সাইডে থাকে? হেলিকোপ্টার পাইলট স্যার ডাইজেস্টিভ ট্র্যাক্টে থাকে আর হচ্ছে স্মল ইন্টেস্টাইনে থাকে। গুড, তোমার কোশ্চেন এর আনসার শেষ। আরেকজনের কাছে যাব। আমাদের হুজুর নাই? সাইদুল নাই? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আছি। আচ্ছা, ছিল তো বুঝতে পারিনি ভালো করে স্যার। হেলিকোপ্টার দেখতে পারছিলা? না স্যার দেখিনি স্যার, মনে ছিল না। আচ্ছা গুড। আইডি নাম্বার 27? নাই। আইডি নাম্বার 3 আছে? 03? আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার, আছি স্যার। আচ্ছা, হেলিকোব্যাক্টার নিয়ে কোনো এক সময় ওয়ার্ল্ডে খুব আলোড়ন তৈরি হয়েছিল, কারণ কি? স্যার এটা সম্বন্ধে জানা নাই স্যার। আইডি নাম্বার 3 নাই, তাই না? স্যার 3 আছে। হ্যাঁ বলো তো, হেলিকোব্যাক্টার নিয়ে এক সময় একটা আলোচনা হয়েছিল ওয়ার্ল্ডে, যখন আমরা ছিলাম না হয়তো, অথবা আমি অনেক ছোট, তোমরা ছিলা না ওয়ার্ল্ডে। স্যার মনে নাই স্যার, আর পড়ি নাই। সেটা বলো, পড়ি নাই, মনে নাই, এটা তো মিথ্যা হলো, কারণ পড়ো নাই যেটা, সেটা মনে থাকবে কি, তাই না? জি স্যার পড়ি নাই। সত্য কথা বলবো সবাই। এরপরে কার কাছে আসবো? এর খুব পরে হচ্ছে 27 এর পরে 34, 34, আইডি 34 নাই। আইডি 39 তো মানে পার্মানেন্টলি অ্যাবসেন্ট। 38, 38 জি স্যার আছি স্যার। এই হেলিকোব্যাক্টার, এই ব্যাকটেরিয়াটা সুপারস্টার ব্যাকটেরিয়া, কারণ কি? স্যার মানে অত ডিটেইলস তো দেখি নাই স্যার, মানে যেটা আসছিল ওইটুকু দেখছিলাম, যে এটা স্মল ইন্টেস্টাইনে আর 1982 সালে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, তোমাদের প্রতি সাজেশন হচ্ছে যে কোনো কিছুই হচ্ছে মানে গুগল করো তোমরা, যদি শর্ট টাইমে একটা মানে ওভারভিউ পেতে চাও যে কোনো জিনিস সম্পর্কে, রাইট? তাহলে উইকিপিডিয়া খুঁজবা। উইকিপিডিয়াতে 1-2 পেজের মধ্যে একটা ফুল ওভারভিউ দেওয়া থাকে, রাইট? এরপরে আর কি আছে? 39 পর্যন্ত গেছি, রাইট? আইডি নাম্বার 43 নাই। আইডি নাম্বার 45 না, 45 না, সরি, আইডি নাম্বার 46, আইডি নাম্বার 47? জি স্যার। 47 বলো, একজন এই হেলিকোব্যাক্টার পাইলরি যে সায়েন্টিস্ট ফার্স্ট অবজার্ভ করেছে, তার নাম কি? স্যার মনে পড়তেছে না স্যার। পড়ছো কিনা? করি নাই স্যার, মনে নাই।
এটা কি ইয়ে না, কি যেন নাম তোমার? উজ্জ্বল? উৎসব স্যার, উৎসব। উৎসব, সরি, হ্যাঁ উৎসব। এরপরে আমাদের নেতা, আমাদের সবার বড় ভাই, 48 কি ক্লাস করে না? ওর অ্যাটেন্ডেন্স আমি এভরিডে পাই, সে ক্লাস করে না? ফাইনালি স্যার করে তো। পাই না কেন? কোনোদিনও কোশ্চেন করলে সে আনসার দেয় না, অথবা তাকে খুঁজে পাওয়া যায় না। এ কি আছে আজকে? আচ্ছা, এনিওয়ে, এখন মেয়েরা বলো প্রথম থেকে, মেয়েরা প্রথম কে আছে? আইডি স্যার নাম্বার আছে তো দুবারের রিপোর্ট সে হয়তো আদারওয়াইজ বিজি, জয়েন করে আদারওয়াইজ বিজি। এগুলাই দেখা হবে তোমাদের এক্সামে। আইডি নাম্বার 8। স্যার আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্ট, এটা তো অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট না, তোমাদেরকে তোমাদের নলেজ ইমপ্রুভ করার জন্য দেয়া। হেলিকোব্যাক্টার পাইলোরি, রাইট? একজন সায়েন্টিস্ট ফার্স্ট অবজার্ভ করেছিল, তার নাম কি? ইটস আউট অফ জেমস মার্শাল। ফুল নেম? Maybe he was Barry Marshall, Barry James Marshall. হ্যাঁ, মাঝেরটা একটু ভুলে গেছি। এনিওয়ে, বেরি আছে, মার্শাল আছে, গুড। Barry James Marshall. থ্যাংক ইউ ফর ইউর আনসার। তোমার আনসার রাইট, মাঝেরটা তুমি দেখে নিও। এরপরে আরেকজনের কাছে যাচ্ছি, আরেকজন, এরপরে আছে 30 না, ডাইরেক্ট আইডি নাম্বার 30। আইডি নাম্বার 33। তোমরা কি এখন গুগল করতেছো? অনেকেই নিশ্চয়ই। Yes sir. এমন ঠিকই আছো যে এখন গুগল করতেছো হেলিকোব্যাক্টার পাইলোরি নিয়ে? দেখছো তো, তাই না? একটু দেখার চেষ্টা করছো? জি স্যার, জি স্যার। হেলিকোব্যাক্টার পাইলোরি আসলে আর কাউকে কোশ্চেন করছে না। এটা একটা সুপারস্টার ব্যাকটেরিয়া, কারণ এটা ডাইজেস্টিভ সিস্টেমে থাকে। এটা আলসার এন্ড দ্যাটস ক্যান লিড টু ক্যান্সার। এইটা জনসেট করে, এবং এটা অ্যাকচুয়ালি এই ব্যাকটেরিয়াটা আবিষ্কারের জন্য, এই পেটের যে আলসার হয় সেটা আবিষ্কারের জন্য, অ্যাকচুয়ালি পেটে আলসার আগে থেকেই হয়, আগে থেকেই ট্রিটমেন্ট হচ্ছিল, কিন্তু ইট ওয়াজ নট বিলিভড দ্যাট ক্যান occur with the infection of certain bacteria, এবং সেটাই করেছে মার্শাল, এবং সেটার জন্য সেই নোবেল প্রাইজ পাইছিল, রাইট? এই জন্যই আসলে এই ব্যাকটেরিয়াটা আমি কনসিডার করি সুপারস্টার ব্যাকটেরিয়া। তো এই যে মানে যতটুকু বললাম, এটা যদি উইকিপিডিয়া যাইতা, জাস্ট সুপারফিশিয়ালি 2 মিনিট 5 মিনিট স্পেন্ড করলেই এই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারতা, এবং যেটা নিজে গুগল করবা, নিজে ফাইন্ড আউট করবা, সেটা অনেক দিন মনে থাকে অ্যাকচুয়ালি, রাইট? এনিওয়ে, আমরা ওইদিকে আর যাচ্ছি না, আজকে মেলা সময় নষ্ট করলাম তোমাদের, আধা ঘন্টা। ওয়ে প্রোটিনের যে পেপটনস, এইটা অ্যাকচুয়ালি ভেরি ইনসিগনিফিকেন্ট পোর্শন, যার জন্য এটা আমাদের এত বেশি ডিটেলস পড়ার দরকার নেই। এটা আমি মনে করি যে শুধু নামটা মনে রাখলেই হবে। Other substances, proteose and peptides. কিছু other whey protein থাকে, other minor whey protein. স্যার রেকর্ড হচ্ছে না। Recording in progress. Other whey protein, very minor portion of whey protein includes some of the growth factor, vitamin binding protein, যেমন বায়োটিন একটা প্রোটিন যেটা অ্যালবুমিনকে বাইন্ড করতে পারে, ফোলেট ফর এক্সাম্পল, ভিটামিন বি কমপ্লেক্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেম্বার, ভিটামিন ডি, riboflavin, which is another vitamin B complex, member of vitamin B complex, vitamin B12, non-protein nitrogen, এটাও মিল্কে থাকে, ফর এক্সাম্পল ইউরিয়া, ইউরিক অ্যাসিড,
creatinine and so on. And question হচ্ছে ইউরিয়া কেন মিল্কে থাকে? কেন মিল্কে থাকে ইউরিয়া? নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স হিসেবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, মানে ইটস এ টাইপ অফ সাবস্টেন্স NPN, বাট ওয়াই? স্যার গরু নাইট্রোজেন জাতীয় খাবার খায় এজন্য। এটা অ্যাকচুয়ালি নাইট্রোজেন জাতীয় খাবার খেলেও ইউরিয়া পাবা তুমি মিল্কে, না খেলেও পাবা, এবং খুব মাইনর কোয়ান্টিটিতে। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা জানো যে রুমিনেন্টে যে প্রোটিন গুলা আছে এগুলা ফার্স্ট তোমার অ্যামোনিয়াতে কনভার্ট হয়, রাইট? আদার দেন বাইপাস প্রোটিন, যেটাই রুমেনে ইন করুক, রুমেন ডিগ্রেডেড অথবা NPN itself, it converted to ammonia. Those ammonia can actually absorb, right? এবং কিছু অ্যামোনিয়া অলওয়েজ অ্যাবজর্ব হয় এবং থ্রু দ্য ইউরিয়া সাইকেল এটা ইউরিয়াতে কনভার্ট হয়। এবং ইউরিয়াতে কনভার্ট হওয়া মানেই বিকজ বিসাইডস স্যালাইভা, ব্লাডে যেহেতু থাকে, এবং এটা মিল্ক কি রেজাল্টস অফ দ্য সাকিং নিউট্রিয়েন্ট ফ্রম ব্লাড, রাইট? এবং আমি মনে হয় বলেছিলাম যে 1 লিটার মিল্ক প্রোডাকশনের জন্য অ্যাপ্রক্সিমেটলি 5 to 600 মিল্কের সার্কুলেশন দরকার হয়। 5 to 600 লিটার্স অফ মিল্ক, এগুলো ফিল্টারেট করে সেখান থেকে নিউট্রিয়েন্ট নিয়ে 1 লিটার দুধ সিনথেসিস। ব্লাড সাকিং হয় না স্যার? সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন এবং ফিল্ট্রেশন। আমি বলছি যে নিউট্রিয়েন্ট সাক, ব্লাড সাক বলি। সো কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা ব্লাড থেকে ডাইরেক্টলি মিল্কে ইনকর্পোরেট হয় অ্যাজ ইট ইজ। সেটা আমরা দেখবো, আমরা পরবর্তীতে কার্বোহাইড্রেট করবো, মিল্ক কার্বোহাইড্রেট, তখন দেখবো অ্যাকচুয়ালি। এবং আগে তো দিয়েছিলাম যে কোন নিউট্রিয়েন্ট, মিল্ক নিউট্রিয়েন্টের প্রিকারসর, অর্থাৎ ব্লাড থেকে কি নিউট্রিয়েন্ট অ্যাকচুয়ালি ফিল্ট্রেট হয়, ওটা কিভাবে কনভার্ট হয়। তো এই যে ইউরিয়া, এটা রুমিনেন্ট এর ক্ষেত্রে খুবই নর্মাল। তোমরা NPN খাওয়াও আর না খাওয়াও, নর্মাল RDP খাওয়াইলেও এটা কিছুটা পার্সেন্টেজ ইউরিয়া অ্যাকচুয়ালি ব্লাডে হয়ে যায় থ্রু দ্য ইউরিয়া সাইকেল বাই অ্যাবসর্বিং অ্যামোনিয়া, and that's why milk urea is always present but very minor quantities in milk. এরপরে কিছু ডিসক্রিপটিভ কথাবার্তা চলে আসছে। কেজিন এন্ড হোয়ে প্রোটিনের পার্থক্য, দুইটাই কম্বাইনলি মিল্ক প্রোটিন বলি। দুইটাই দেখো যে সেম pH এ প্রিসিপিটেট হয়। কেজিন ভেরি স্টেবল, whereas whey protein is not that stable. Casein contain phosphorus, whey protein does not contain phosphorus. Casein contain low sulfur, আমরা আগেই বলেছি যে সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিডের শর্টেজ আছে কেজিনে, whereas এটা whey protein এ sulfur containing amino acid beshi because of the presence of sulfur, right? Synthesis in the mammary gland, casein mammary gland is synthesis, whereas whey protein, the part of whey protein is synthesis in mammary gland, and some of the derivatives some derives from directly from blood. For example, urea, one example. Casein exists in milk in larger colloidal aggregated form, whereas whey present in milk as a solution, dispersed in the solution. এরপরেই কি আসবে, এগুলা খুব আমরা সুপারফিশিয়ালি পড়বো। ফাংশনাল প্রপার্টিস অফ মিল্ক প্রোটিন, একটা প্রপার্টিস হচ্ছে solubility, ability to remain in the solution over a broad pH range, but after below 4.6 or 4.7 it actually segregated. Gelatin property আছে। জিলাটিন কি মেয়েরা বলতে পারো? জিলাটিন এটা কি কোনো কুকিং ম্যাটেরিয়ালস? কিচেনে পাওয়া যায়, কিচেনে ইউজ হয় জিলাটিন? জি স্যার। জি স্যার। সেকেন্ড জি স্যার কে? আমি স্যার ইউজ করা হয় এটা জানি স্যার। তুমি সোনালি, জি স্যার। ইউজ করা হয় এটা জানো? কখনো নিজে ইউজ করেছো অথবা দেখেছো? না স্যার। আমাজনরা ইউজ করতো পরে? না স্যার, দেখি আচ্ছা, নাই।
এটা এটা আজকে মেয়েরা সবাই জিজ্ঞেস করবা, ঠিক আছে? ওরা তোমরা নিজেরা জানবা এবং নেইবার যে ফ্রেন্ড আছে তাদেরকে জানাবা জিলেটিন আসলে কি কাজে ইউজ হয়। তোমরা এখানে দেখতেছো যে ability to form a stable cohesive gel when heated, জিলেটিন সিনথেটিক্যালিও পাওয়া যায় এখন। এবং এই যে আমাদের ফুড ইন্ডাস্ট্রি যে আছে প্রত্যেকটা প্রপার্টিস এর আসলে বিভিন্ন ফাংশন আছে, এই প্রপার্টিসটা এইসব ফাংশনের জন্য ইউজ করা হয়। ফর এক্সাম্পল জিলাটিন পাম্পড মিটস, হ্যাঁ, বেকড গুড এন্ড চিজে এটার হয়তো তোমার ভলিউম ইনক্রিজ করার জন্য অথবা একটা সার্টেন ফ্লেভার নিয়ে আসার জন্য। মাই গড। Recording stopped. ক্লাস কি আর হবে না? রাফি কিছু বলো হোস্ট সাহেব। আরে এক জায়গায় আছিস তোরা, ভালো কথা বলার কি দরকার যে আমরা আসছি। আমাদের বন্ধুরা বেশি পাখনা যে। স্যার আবার কানেক্ট হচ্ছে, কারেন্ট চলে গেছিল।
তোমরা সবাই আছো, শোনা যায়? জি স্যার। জি স্যার। এক্সট্রিমলি সরি যে কারেন্ট চলে গেলে আসলে ব্রডব্যান্ড আসতে একটু সময় লাগে। হ্যাঁ, কারেন্ট হয়তো 30 সেকেন্ডের জন্য গিয়েছিল, বাট এতক্ষণ লাগলো যে নেট আসতে। এনিওয়ে, আমরা যেটা করতেছিলাম একটু কুইক শেষ করতে চাচ্ছি, অ্যাট লিস্ট প্রোটিনটা আজকে। যে ফাংশনাল যে প্রপার্টিজ গুলো আছে তোমাদের জাস্ট মানে দেখে নিতে হবে যে কি ধরনের প্রপার্টিজ। ইমালসিফিকেশন ফর এক্সাম্পল, ইমালসিফিকেশন রেকর্ড হচ্ছে না। Recording in progress. ইমালসিফিকেশনটা মানে what it does, that is the definition, and in the food industry in what purpose we can use. For example, emulsification is ability to keep two solutions that are not soluble in each other, যেটা মানে ফ্যাটের ক্ষেত্রে ঘটে। এটা ইনফ্যান্ট ফর্মুলা এবং সালাদ ড্রেসিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি, স্পেশালি ফুড ইন্ডাস্ট্রিতে। ইনফ্যান্ট ফর্মুলা, যেহেতু মিল্ক নিয়ে আমরা ডিল করতেছি, ইনফ্যান্ট ফর্মুলা। এবং এইটা তোমার যত ফর্মুলা মিল্ক আছে বাজারে, সেগুলা তোমার প্রডিউস করতে মিল্ক যে প্রোটিনের যে প্রপার্টিসটা এখানে কাজে লাগে, যে ইমালসিফিকেশন। তোমরা করে দেখবা, হাতে নিয়ে দেখবা কোনো ইনফ্যান্ট মিল্ক, যে হাতে নিয়ে দেখলে অলদো ইট লুকস লাইক পাউডার, বাট 2 আঙুল দিয়ে একটু ঘষা দিবা, তোমরা দেখবা যে একটি ভেরি ফাইন পার্টিকেল সেখানে মনে হয় এক্সিস্ট করতেছে। So it does mean that it is the properties of emulsification because the two solutions cannot be soluble on each other. এরপরে আছে heat stability, এগুলো আছে chemical functional properties of milk protein. Heat stability, ability to remain in the solution during heating. এটা heat stability again, এটা তোমরা এখানে দেখবে যে যত মিল্ক প্রোডাক্ট আছে সেগুলো এক্সাম্পল রাখার চেষ্টা করবে। এরপরে হুইপিং তোমরা জানো তাই না? হুইপিং কি? হুইপিং হচ্ছে কন্টিনিউয়াস স্টিয়ারিং। তোমরা নাটক সিনেমায় দেখো যে যারা দুধ থেকে কোনো প্রোডাক্ট তৈরি করে কন্টিনিউয়াসলি হাত এবং রশি দিয়ে একটা কিছু ঘুরায়, মিল্ক থেকে ঘোল তৈরি করে, তাই না? এরকম কোনো সিনেমা নাটক দেখেছো? নাটকে কন্টিনিউয়াস স্টিয়ারিং এবং ইন অর্ডার টু মেক ফোম, এইটাই হচ্ছে হুইপিং। এই হুইপিং এর যথেষ্ট ইউজ আছে ডেইরি ইন্ডাস্ট্রিতে, যেটা এবিলিটি টু ফর্ম এ স্টেবল ফোম, যেটা কেক তৈরিতে, হুইপিং ডেজার্ট তৈরিতে অথবা আইসক্রিম তৈরিতে এই টেকনোলজি কাজে লাগে, এই প্রপার্টিসটা কাজে লাগে, যেটা আমি প্রোটিনের আছে, রাইট? এবং নিউট্রিশনাল তো আছেই, যে একটা প্রপার্টিস মিল্ক প্রোটিন কন্টেইন almost majority of the essential amino acids and also some of the bioactive compounds, jeta nutritionally very important, especially for the infant. এরপরে আমি এগুলোতে আর যাচ্ছি না। ইন্ডাস্ট্রিয়াল ইউজ of casein, almost all dairy product except the specialized fat rich dairy product, for example butter, for example ঘি, এগুলাতে কেজিন, অর্থাৎ আমরা কিন্তু এর আগে এটা ইন জেনারেল মিল্ক প্রোটিনের কথা বলেছিলাম, যে কেমিক্যাল প্রপার্টিস তোমরা বলতে পারো এগুলা। আর এখন শুধু কেজিন নিয়ে কথা বলতেছি। কেজিন কোথায় থাকে, কেজিন কি ইউজ হয়? কেজিনের স্পেশালাইজড প্রোডাক্ট হচ্ছে চিজ। ওয়াইড ভ্যারাইটি অফ চিজ আছে মার্কেটে, ওয়াইড ভ্যারাইটি অফ চিজ ডেয়ারি ইন্ডাস্ট্রি থেকে আসে, সেটা হচ্ছে কেজিনের স্পেশালাইজড প্রোডাক্ট। বাট বিসাইডস দ্যাট অলমোস্ট অল ডেয়ারি প্রোডাক্ট এক্সেপ্ট দ্য ফ্যাট স্পেশালাইজড প্রোডাক্ট লাইক ঘি, সেখানে কেজিন থাকবে না, এটাই ধরে নেওয়া হয়, কারণ শুধু মিল্ক ফ্যাট ক্রিমিং করে ওখান থেকে তোমার ওই ঘি অথবা বাটার এগুলো তৈরি করা হয়। সো ওইসব প্রোডাক্ট বাদ দিয়ে যেগুলো হচ্ছে টোটাল সলিড ইউজ করে, মিল্ক প্রোডাক্ট সলিড ইউজ করে, সবগুলোতেই কেজিন থাকবেই মাস্ট, রাইট? যেমন হচ্ছে ব্রেড, বিস্কিট, এগুলোতে হোল মিল্ক ইউজ করে, এগুলোতে কেজিন মাস্ট থাকবে। এবং ফাংশনটা কি করে? নিউট্রিশনাল ফাংশনটা আছে
সেন্সরি ফাংশন আছে, দেখতে ভালো দেখা যাবে, ফ্লেভার ভালো হবে, ইমালসিফিকেশন আছে, কনসিস্টেন্সি একটা গুড কনসিস্টেন্সি প্রোভাইড করে, টেক্সচার এটাও স্ট্রাকচার কনসিস্টেন্সির মধ্যে আসে। এটা হচ্ছে বেকারি প্রোডাক্টের মধ্যে আসবে, ডেইরি প্রোডাক্ট সেম। বেভারেজ, কিছু কিছু বেভারেজ ড্রিঙ্কস এগুলোতে স্পেশাল চিজ অথবা মিল্ক সলিড ইউজ করা হয়। ড্রিঙ্কিং চকলেট মিল্ক ফর এক্সাম্পল। ফ্রুট বেভারেজ যেখানে মিল্ক ইউজ করা হয়। ক্রিম লিকারিজ, কিছু কিছু ওয়াইন এন্ড বিয়ারেও ইউজ করা হয়, যেটা আমাদের মানে এক্সপিরিয়েন্স নাই অথবা আমরা আমাদের কান্ট্রিতে ওইভাবে ইউজ করি না। তবে মনে রাখো যে বেভারেজ যেগুলোতে মিল্ক অ্যাজ এ হোল মিল্ক অথবা টোটাল সলিড হিসেবে টোটাল সলিড পোর্শন অফ মিল্ক আমরা ইউজ করি, সেগুলাতে চিজ থাকবে। এবং চিজ শুধু থাকলেই হবে না, ওটা আছে মানে ফর এ পারপাস এটা ইউজ করা হয়। এখানে বেভারেজের ক্ষেত্রে যেমন দেখো যে স্টেবিলাইজার, হুইপিং অ্যান্ড ফোমিং প্রপার্টিস। কিছু কিছু আমরা যেমন হচ্ছে এই যে মিল্ক শেক, রাইট, এটা তোমরা দেখবা যে কন্টিনিউয়াস স্টারিং করে, খুব মানে ভিগোরাস স্টারিং করে দেয়, যেখানে একটা ফোম তৈরি হয়, রাইট। এই ফোমিং এই প্রপার্টিসটা আসেই হচ্ছে তোমার কেজিন থেকে, রাইট। সো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল। ডেজার্ট আছে ফর এক্সাম্পল আইসক্রিম, এটা আগে বলেছি। মিট প্রোডাক্টে আমরা যাচ্ছি না অ্যাকচুয়ালি, বাট সিমিলার কাইন্ড অফ যে ফাংশনাল প্রপার্টিস আছে, যেটা আগে বলেছি যে এই যে কেমিক্যাল প্রপার্টিস, এগুলা মোস্টলি এগুলার জন্যই বিভিন্ন প্রোডাক্টে আমরা এগুলা ইউজ করে থাকি, বিশেষ করে কেজিনটা, রাইট। পাস্তা প্রিপারেশনে, পাস্তা কুকিং এ না, পাস্তা তোমরা অবশ্যই এখন বাংলাদেশে গেটিং পপুলার পাস্তা। পাস্তা প্রিপারেশনে অ্যাকচুয়ালি একটা সার্টেন টেক্সচার দেওয়ার জন্য, এবং নিউট্রিশনাল ইম্পর্টেন্স তো আছেই, কেজিনের টেক্সচার, সার্টেন টেক্সচার দেওয়ার জন্য মিল্ক কেজিন ইউজ করা হয়। এবং এই এটা হচ্ছে স্পেশালাইজড কেজিন, তোমার অ্যাজ এ তোমার ফ্রেশ মিল্কও না, আবার তোমার টোটাল সলিড হিসেবে না। টোটাল সলিড হিসেবে গেলে আসলে অনেক কিছু চলে আসে, অল নিউট্রিয়েন্ট চলে আসে মিল্কে, যার জন্য এটা বেশি এক্সপেন্সিভ হয়। অ্যাজ এ রেজাল্ট টোটাল কেজিন ইউজ করা হয়, এবং এটা মেইনলি ইউরোপিয়ান ফ্যাক্টরিগুলোতে ইউজ করে, কারণ ইউরোপিয়ান কন্টেক্সটে আসলে চিজ মেকিং খুবই পপুলার। চিজ মেকিং তো তোমরা জানো, চিজ ইজ দ্য স্পেশালাইজড প্রোডাক্ট অফ মিল্ক প্রোটিন, স্পেশালি কেজিন। সো সেখান থেকে, এবং এটা তোমার কিছু কিছু সময় সামটাইম অ্যাকচুয়ালি নট অনলি কেজিন বাট চিজ মেকিং এর যে বাই প্রোডাক্ট আছে, সেই বাই প্রোডাক্ট গুলো ইউজ করা হয়, যেখানে মিনিমাইজড অ্যামাউন্টে কেজিন থাকে, সেই কেজিন গুলাই অ্যাকচুয়ালি তোমার টেক্সচার প্রোভাইড করে। সো এখানে তোমরা যে ফাংশনাল প্রপার্টিজ দেখবা, সেখান থেকে মোস্টলি দেখবা টেক্সচার বিকজ অফ দ্য chemical properties of casein. It helps to provide certain texture of dairy product, especially dairy product, and because of these properties, some other like meat product and pasta, for example, very much starch product, এগুলোতেও কেজিন ইটসেলফ অথবা চিজ ইন্ডাস্ট্রি থেকে কেজিন ইউজ করার পর চিজ মেকিং এর পর যে বাই প্রোডাক্ট থাকে, সেগুলাতে আসলে কেজিন থাকে কিছুটা পোর্শন, সেগুলা ইউজ করা হয়। ইট জাস্ট ওয়ান অফ দ্য মেইন ফাংশন ইজ টু প্রোভাইডিং দ্য গুড টেক্সচার অফ দ্য প্রোডাক্ট। ওয়ে প্রোটিনের অলমোস্ট সিমিলার টাইপ অফ ইউজ, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম। এটা এক একটা ইন্ডাস্ট্রি বলা আছে, বেকিং ইন্ডাস্ট্রি, বেকারি ইন্ডাস্ট্রি, যেখানে ব্রেড, কেক, মুফিন এসব তৈরি করা হয়। ডেইরি ইন্ডাস্ট্রি, ডেইরি প্রোডাক্ট, বেভারেজ, সফট ড্রিঙ্ক তৈরি করে। ডেজার্ট স্টিল ইটস আন্ডার দ্য ডেইরি ইন্ডাস্ট্রি। মিট এবং টেক্সচার্ড প্রোডাক্ট, ফর এক্সাম্পল পাফড স্ন্যাকড ফুড। পাফড কি আসলে? পাফ কি? ফোলানো নাকি? আছে মানে ডাইরেক্ট হিটিং এর মাধ্যমে কোনো কিছু শেপ এন্ড সাইজ চেঞ্জ করা, ফর এক্সাম্পল পপকর্ন, রাইট? অথবা এই যে আমাদের মুড়ি আছে না, ধান থেকে যে মুড়ি পাই,
এটা অনেকটা পাফড রাইস বলি। সো কিছু কিছু ক্ষেত্রে এই পাফড প্রোডাক্টেও আমরা সার্টেন টেক্সচার দেওয়ার জন্য কেজিন অথবা কেজিনের বাই প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। আর হেলথ বেনিফিট আমি শুধু দেখতেছি দুইটা কলাম, বায়োলজিক্যাল ফাংশন, হোয়ে প্রোটিন ফর এক্সাম্পল, এখানে খুব সারপ্রাইজিং কিছু টার্ম চলে আসবে, অ্যান্টি কার্সিনোজেনিক, ইমিউনোমodulator অথবা মডুলেশন। এরপরে দেখো ল্যাকটালবুমিন, অ্যাগেইন অ্যান্টি কার্সিনোজেনিক, অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি, ল্যাকটালবুমিন অ্যান্টি কার্সিনোজেনিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এন্ড অ্যান্টিভাইরাল, ল্যাকটালবুমিন, ল্যাক্টোফেরিন যেটা তোমরা একটু কম কম জানো, অ্যান্টি কার্সিনোজেনিক, ইমিউনোমodulation, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল। সো মোটামুটি ভাবে এখানে যা দেওয়া হচ্ছে মনে হচ্ছে এটা আছে প্যানাচিয়া, রাইট? সব রোগের ওষুধ হচ্ছে মিল্ক প্রোটিন। অ্যাকচুয়ালি তাই আমরা যদি মানে হেলথ বেনিফিট কি করি, অ্যাসেস করি, তাহলে অলমোস্ট সবগুলাই চলে আসে, সবগুলাই, এবং কিছু কিছু নোট দেওয়া আছে। সো এটার মাধ্যমেই আসলে আমি মিল্ক প্রোটিন শেষ করলাম। আমরা ডেইলি কেমিস্ট্রি পড়তেছি, আমাদের শুধু জানা যে কেমিক্যাল প্রপার্টিস গুলা কি কি জিনিস নিয়ে গঠিত এবং এটার ফাংশনস কি কেমিক্যালি, রাইট? বাট বিসাইডস দ্যাট আমরা অনেক এক্সট্রা জিনিসও নিয়ে আসি যেটা তোমাদের নলেজ ইনক্রিজ করার জন্য, তোমাদের কালেকশনে রাখার জন্য, যার জন্য সামটাইম টু মাস হতে পারে এবং সামটাইম খুব বোরিং হতে পারে কিছু কিছু পোর্শন, বাট নো ওয়ে, আমাদের আসলে এইভাবে প্রসিড করতে হবে, রাইট? আমরা এরপরে আমরা একটু পড়তে চাই, যদিও সময় শেষ, আমরা পড়তে চাই হচ্ছে এখানে আছে, দেখা যায় না স্যার, না স্যার। মিল্ক সুগার, রাইট? মিল্ক সুগার কি, মিল্ক কার্বোহাইড্রেট কি? স্যার কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার, স্যার মিল্ক সুগার ল্যাকটোজ। আচ্ছা, দেখা যাচ্ছে না কেন? দেখা যায়? দেখা যায়। আচ্ছা, ল্যাকটোজ, রাইট? মিল্ক সুগার অথবা মিল্ক কার্বোহাইড্রেট, the only source of lactose is milk. ল্যাকটোজ কি নিয়ে গঠিত আসলে? আচ্ছা, ল্যাকটোজের একটু ইন্ট্রোডাকশন দাও। তোমরা জানো যে মিল্ক কার্বোহাইড্রেট, এটা নিয়ে আগেও পড়েছো সম্ভবত ডেইরি কেমিস্ট্রিতে, সরি ফান্ডামেন্টাল ডেইরিতে, এবং নাম তো অবশ্যই শুনেছো। ক্যারেক্টারিস্টিক্স কার্বোহাইড্রেট of milk is lactose, commonly termed as milk sugar. Milk of mammals, most mammals আমি বলবো, is the sole source of lactose. Only source of lactose is milk. আমি আগে বলেছি human milk contain, তোমরা আগে দেখেছো, highest amount of lactose, while the average lactose content of normal bovine milk is 4.5 to 4.8, for example. Lactose is about 50 to 52% of the total solid in the skim milk. Skim milk কোনটা? Skim milk হচ্ছে fat free milk. Fat free milk. Fat free milk এ about 50 to 52% lactose total solid. Lactose is a monosaccharide, right? Which upon hydrolysis yield disaccharide. ঠিক আছে? ঠিক আছে? Item number 37. Disaccharide, sir. Good. Disaccharide. Lactose is a disaccharide. Upon hydrolysis, it yields two monosaccharide, which is glucose and galactose. This disaccharide would act as a controlling factor in fermented and ripened dairy product. Fermented হচ্ছে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের মাধ্যমে, এবং ripened হচ্ছে অ্যাকচুয়ালি ওভারনাইট লেফট অ্যালোন, এটা একটা সার্টেন পারপাসে করা হয়, সেটা আমরা আসবো পরে। রাইপেনিং একটা প্রসেস, স্পেশালি আইসক্রিমের ক্ষেত্রে করা হয় এগুলা। সো এই ফার্মেন্টেশন এবং রাইপেনিং, এটা যে
যে কারণে করা হয়, যে প্রপার্টিসটা অথবা যে সার্টেন ফ্লেভার টেক্সচার নিয়ে আসার জন্য ডেইরি প্রোডাক্টে করা হয়, দ্যাট ইজ হ্যাপেনিং বিকজ অফ দ্য ল্যাকটোজ, দ্য ডাইস্যাকারাইড. It contributes to the nutritive value of milk and milk product and play essential role in the body and texture and solubility of certain stored dairy product. আমি যেটা আগেই বলেছি, there is a fermentation and ripening করি এটা because of providing certain texture and solubility and providing the storing capacity of certain dairy product, and সেটা actually lactose দ্বারা প্রোভাইড হয় এই প্রপার্টিস গুলো. It has an essential role in the color and flavor of heated dairy product. Heated dairy product, আমরা ক্যারামেল সম্পর্কে আমরা অনেকেই জানি, তাই না? মেয়েরা বিশেষ করে ক্যারামেল নাম শুনেছো অবশ্যই, নাম শুনেছো কেউ ক্যারামেলের? শুনি নাই স্যার। শুনছি স্যার। ছেলেদের শোনার কথা না, পুডিং এ স্যার ইউজ করা হয়। পুডিং এ ইউজ করা হয়। তার আইডি নাম্বার 36, পুডিং বানাইতে পারো? জি স্যার। বানাইতে পারো? জি স্যার। আইডি নাম্বার 16, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আচ্ছা, এনিওয়ে, কাউকে খাওয়াইছে আইডি নাম্বার 33 অথবা 37? তোমরা কেউ পুডিং খেয়েছো 36 এর হাতে? স্যার ওর প্রোটিনে খালি আলু ভর্তা। এনিওয়ে, ক্যারামেল স্বর্ণালী যেটা বলেছিল দ্যাট ইজ রাইট। হ্যাঁ, ক্যারামেল আমরা নরমালি তৈরি করি হচ্ছে যে সুগার কে বিটিং এন্ড হিট আপ করে, রাইট? এবং এখানে একটা সার্টেন ফ্লেভার আসে, ওইটা ক্যারামেল। এবং পুডিং এ অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি ক্যারামেল লেয়ার এবং ক্যারামেল ফ্লেভার পাওয়া তোমরা, বিকজ অফ দ্য ইউজ অফ huge amount of sugar and also heating up at the same time. So easy caramel flavor এটা actually milk থেকে আসে, এবং pudding is a caramel flavor, এটা not only from using sugar, of course major percentage from sugar, এবং কিছু certain percentage আসে milk sugar থেকে, right? যার জন্যই বললাম যে certain flavor of heated product, এটা one of the example হচ্ছে pudding. এটার জন্য অ্যাকচুয়ালি ল্যাকটোজ এসেনশিয়াল, রাইট? সো ল্যাকটোজ তোমরা জাস্ট মনে করো যে মিল্ক সুগার, it although it has some other component and properties, but it act as normal sugar as well. এবং এটা কিছুটা ডিফারেন্স আছে, আমরা এই লেকচারের শেষের দিকেই পড়বো, হ্যাঁ, যে চিনির সাথে এটার কি ডিফারেন্স, ফ্রুক্টোজ আর একটা সুইটেন্ড একটা প্রোডাক্ট, তার সাথে এটার কি ডিফারেন্স এগুলো পড়বো ডিটেলস। এখানে কি কি থাকে ল্যাকটোজে? কেউ আছো আমার সাথে, বলতে পারবা? স্যার গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজ। আচ্ছা, এটা কোনটা গ্লুকোজ কোনটা গ্যালাক্টোজ? দুইটার তো চেহারা সমানভাবে এটা অ্যাপিয়ার করে। কোনটা গ্লুকোজ কোনটা গ্যালাক্টোজ? তোমরা বায়োকেমিস্ট্রি পড়ছো না? কার্বন যেটা সেটা গ্লুকোজ। গ্যালাক্টোজ কয় কার্বন? গ্যালাক্টোজ কয় কার্বন? নিজের ফাঁদে নিজেই পড়ে গেছো, তাই না? ব্যাপারটা এরকম। এনিওয়ে, তোমরা বায়োকেমিস্ট্রি পড়ছো, আজকে আরেকটা ছোট্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে, এগুলা মানে নাম্বার ফ্রি অ্যাসাইনমেন্ট, যে গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজের কেমিক্যালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা একটু দেখে নিবা। নেক্সট ক্লাসে আমি এটা জিজ্ঞেস করার পরে প্রসিড করব, রাইট? ইম্পর্টেন্ট বেসিক প্রপার্টিজ অফ ল্যাকটোজ, হ্যাঁ কি কি? স্যার বন্ডটা মানে স্যার 3 নাম্বার আর 5 নাম্বার কার্বনের সঙ্গে থাকে। আচ্ছা, এটা কালকে আমি ইয়ে করব, আজকে একটু প্রসিড করি। হ্যাঁ, ডাইস্যাকারাইড, ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, রাইট? টু স্টেরিওআইসোমার, ইট হ্যাজ এ টু স্টেরিওআইসোমার আলফা এন্ড বিটা, অর্থাৎ কেমিক্যালি টু টাইপস অফ ল্যাকটোজ you can find out, alpha lactose and beta lactose. It's a reducing sugar, reducing sugar, that's why it gives actually browning reactions or Maillard reactions. এটা নাম শুনেছো বায়োকেমিস্ট্রিতে, এটা এমন একটা রিঅ্যাকশন যেটা সুগার এবং অ্যামিনো অ্যাসিডস এর কম্বিনেশনে একটা সার্টেন ফ্লেভার দেয় এবং একটা প্রোডাক্টের কালার ব্রাউনিশ হয়। That's why we call it browning reaction. It's lactose, although it's a milk sugar, it is low in sweetness, approximately 20% less sweet than sucrose.
right, at the 5% concentration. It has a low solubility এবং এটা লো অসমোটিক প্রেসার এন্ড স্লো ক্রিস্টালাইজেশন। ল্যাকটোজের আরেকটা প্রপার্টিজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিজ, এটা আমরা একটু ইলাবোরেটলি করবো, যে ক্রিস্টালাইজেশন। চিনি কিভাবে থাকে? লিকুইড ফর্মে থাকে না চিনি? চিনি কি ফর্মে থাকে? আমরা কি ফর্মে চিনি? ক্রিস্টাল ফর্ম। ক্রিস্টাল ফর্ম, রাইট? ক্রিস্টাল ফর্ম, এটা এক একটা চিনির মানে ক্রিস্টাল অথবা দানা যদি তোমরা দেখো, দেখবে যে এটা মানে অনেকটা গ্লাসের মতো ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ, এরপরে এটা কাইন্ড অফ প্রিজম হিসেবে কাজ করতে পারে, যেহেতু এটা দিয়ে লাইট পাস করার একটা সম্ভাবনা আছে বিকজ অফ হ্যাভিং দ্য গ্লাস অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, সো এই এক একটা চিনির দানাকেই আমরা ক্রিস্টাল বলতে পারি। এবং মিল্ক সুগার ইজ নট ভেরি ডিফারেন্ট বিকজ it has the crystallization properties, right? আজকে মনে হয় না আর যাওয়া উচিত, আমরা 8 মিনিট নিয়ে ফেলছি অতিরিক্ত। ফিজিক্যাল প্রপার্টিস, এটা ভেরি বেসিক। হ্যাঁ, বেসিক প্রপার্টিস, বেসিক বলতে অ্যালকালাইন না, এটা একটা সিম্পল এন্ড সুপারফিশিয়াল যে ইন্ট্রোডাক্টরি যে প্রাইমারিলি যে প্রপার্টিস আসে সেগুলো আমরা বলেছি, বাট ফিজিক্যাল প্রপার্টিস আমরা নেক্সট ক্লাসে শুরু করব। বিফোর দ্যাট আমি তোমাদের কাছে জানতে চাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। মঙ্গলবার আমাদের নর্মাল ক্লাস, এবং আমি প্রস্তাব রাখলাম যে যেহেতু পরীক্ষা শুরু হবে তখন ক্লাস হয়তো 50% নেমে আসবে। হ্যাঁ, সো এর আগে যদি 2টা ক্লাস করে নিতে পারো আমার সাথে, বিশেষ করে 2টা অথবা 3টা এক্সট্রা আদার দেন টুয়েসডে এন্ড থার্সডে, তাহলে একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস আমরা করতে পারবো। সেটা যে কোনো দিকে, এটা হতে পারে ডেইরি কেমিস্ট্রিতে অথবা নিউট্রিশন এন্ড ফিডিং এ, রাইট? সো তোমরা আমাকে শনিবার অথবা রবিবার, সোমবার, এই 3 দিনের মধ্যে কোন কোন সময় ক্লাস আছে, কোন কোন সময় ফ্রি আছে আমাকে একটু বলো আর কি, শেয়ার। এরপরে আমি দেখবো তোমাদের সাথে আলোচনা করে যে ক্লাস নেওয়া যায় কিনা। এনিওয়ে, তোমরা সবাই ভালো থাকো, পরীক্ষা সম্পর্কে পরীক্ষা নিয়ে প্রিপারেশন নাও। বাট আমি এনশিওর করতেছি যে ওরি হওয়ার কোনো কারণ নাই, তোমাদের যেভাবে ভালো হয়, তোমরা সবাই যেভাবে পরীক্ষা দিতে পারো ইজিলি সেভাবেই পরীক্ষা নেওয়া হবে, বাট এনশিওর করতে হবে যে তোমরা সবাই পড়তেছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা।